সো আমাদের লাস্ট যে ম্যাথটা আমরা করতেছিলাম সেটা এরকম ছিল যে একটা সিম্পলি সাপোর্টেড বিম দেওয়া ছিল। তো সেই বিমের উপরে হলো বলা ছিল যে সেলফ ওয়েট কাজ করতেছে, আর হলো বিভিন্ন রকম লাইভ লোডের কন্ডিশন দেওয়া ছিল, যে বিভিন্ন লাইভ লোডে কি পরিমাণ স্ট্রেস জেনারেট করে টপ এবং বটম ফাইবারে, সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছিলাম। আমাদের মিড স্প্যানের যে সেকশন আছে সেটার টপ আর বটমে কি পরিমাণ স্ট্রেস জেনারেট করে বিভিন্ন টাইপের লাইভ লোডের জন্য, সেটা আমরা ক্যালকুলেট করতেছিলাম। আমাদের এ, বি এবং সি তিনটা প্রবলেম আগের দিনই করা হয়ে গিয়েছিল। সো আমরা আজকে বেসিক্যালি ডি এবং ই এই দুইটা জিনিসকে কন্টিনিউ করব। যদি ফার্স্টে ডি নাম্বার প্রবলেম কি সেটাতে চলে আসি, সেটা দেখো কি বলতেছে। যে যে বিমটা আমরা চিন্তা করতেছিলাম, বিমের ডাইমেনশনটা এরকম ছিল যে 24 ফিট হচ্ছিল তার স্প্যান, আর এটার উপরে সেলফ ওয়েট কাজ করতেছিল, প্লাস হচ্ছিল ইন এডিশন এটার উপরে একটা লাইভ লোড কাজ করতেছে। তো যেটা বলতেছে যে ইউনিফর্ম লাইভ লোড 2733 পাউন্ড পার ফিট অ্যান্ড অ্যান ইকসেন্ট্রিক লঙ্গিটিউডিনাল কম্প্রেসিভ ফোর্স ইকুয়াল টু হচ্ছিল 259.2 কিপ acting at the maximum practical eccentricity for this section equal to 6 inch। তার মানে এখানে আরেকটা ইকসেন্ট্রিক কম্প্রেশন কাজ করতেছে, যেটা হচ্ছিল 259.2 কিপ, এবং এটা কাজ করতেছে হলো 6 ইঞ্চ ইকসেন্ট্রিসিটিতে। এই কন্ডিশনের জন্য এখন আমাদেরকে যেটা সবসময় বলতেছে যে মিড স্প্যানে যে সেকশনটা আসবে সেই সেকশনের টপ এবং বটমে স্ট্রেস কত আসে সেটা বের করতে বলছে। তো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের স্ট্রেসের জন্য যে জিনিসগুলো লাগে সেটাকে আগে একটু চিন্তা করে নিতে পারি যে মিড সেকশনে আসলে কি কি কাজ করবে। সো এখানে ডেড লোড কাজ করতেছে, লাইভ লোড কাজ করতেছে, পাশাপাশি হচ্ছিল আমাদের প্রি স্ট্রেসিংয়ের জন্য যে পি ফোর্সটা সেটাও কাজ করতেছে। এই সবগুলা ফোর্সের জন্য আমি যদি এখানে একটা সেকশন চিন্তা করি, এই সেকশনে কি কি ফোর্স বা মোমেন্ট আসবে প্রথমে ওইটা একটু বোঝার চেষ্টা করি। সো তোমরা গতদিন হচ্ছিল এটা পুরোটাই দেখছো, সো আশা করি সবাই আজকে তোমরা নিজেদের তরফ থেকে কিছুটা ইনপুট দিতে পারবা। ধরো এটা হচ্ছিল সেকশনটা আমি ড্র করলাম এবং সেকশনের সেন্টার পয়েন্ট হচ্ছিল এখানে ইন্ডিকেট করা আছে। এখন এই যে সেলফ ওয়েট বা এটাকে যদি আমরা সহজভাবে বলি যে ডেড লোড, এই ডেড লোডের জন্য একটা মোমেন্ট আসবে। তো মোমেন্টটা যেহেতু এইভাবে এটাকে ডিফ্লেক্ট করতে চাবে, তার মানে বুঝতেই পারতেছো নিচের দিকে হচ্ছিল টেনশন জেনারেট করবে আর উপরে কম্প্রেশন জেনারেট করবে। তাহলে এই বেন্ডিং মোমেন্টের জন্য উপরে হচ্ছিল আমাদের কম্প্রেশন হবে, নিচে হচ্ছিল টেনশন হবে। তার মানে এটা হচ্ছিল ডেড লোডের মোমেন্ট এই সেকশনে কাজ করবে। একইভাবে আমরা যদি লাইভ লোডটাকে চিন্তা করি, লাইভ লোডের জন্য আমাদের একটা মোমেন্ট কাজ করবে, সেই মোমেন্টটা হচ্ছিল এম লাইভ লোড। আচ্ছা, এখন এই সেকশনে আরও একটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছিল যেহেতু আমরা এখানে পি একটা লোড অ্যাপ্লাই করতেছি, এই পি লোডের জন্য এখানে ফোর্স এবং মোমেন্ট কাজ করবে কিনা এটা একটু এখন দেখা দরকার। তো এই যে ফোর্সটা আসলে ইকসেন্ট্রিকভাবে কাজ করতেছে। তো যদি ইকসেন্ট্রিকভাবে কাজ করে, আমরা মোটামুটি কয়েকটা ক্লাস করলাম, ফুটিংয়ের ক্ষেত্রেও করছি, আমরা জানি যে এই ফোর্সটাকে যদি আমরা সেন্টারে ইকুইভ্যালেন্ট কিছু একটা হিসেবে লিখতে যাই, সেই ক্ষেত্রে আমাকে একটা ফোর্স এবং একটা মোমেন্টে কনভার্ট করতে হয়। তো ফোর্সটা হচ্ছিল ইকুয়াল ভ্যালুর হবে, তার মানে 259.2 কিপের। আচ্ছা, এখন মোমেন্টের ভ্যালু যেটা হয় সেটা জেনারেলি হবে হচ্ছিল প্রি স্ট্রেসিংয়ের মোমেন্ট পি ইন্টু যে ইকসেন্ট্রিসিটি আমরা প্রোভাইড করতেছি সেটা, এই সেন্টারে মোমেন্ট। এখন এই মোমেন্টের জন্য নিচে কি টেনশন আসবে নাকি কম্প্রেশন আসবে, এটা তোমাদের থেকে একটু বলো তো, যে নিচে আসলে কি আসার কথা, কম্প্রেশন না টেনশন? কম্প্রেশন স্যার। নিচে কম্প্রেশন আসার কথা। তার মানে নিচে আমাদের কম্প্রেশন আসবে। তো এই যে টোটাল জিনিসটা, এইটাই হলো ওই পার্টিকুলার সেকশনটার উপরে আমাদের কতটুকু করে মোমেন্ট কাজ করতেছে বা ফোর্স কাজ করতেছে সেটা আমরা বের করলাম।
এখন আমাদের কাজ হবে এই প্রতিটা থেকে স্ট্রেস কতটুকু আসতেছে সেটা বের করা। তো আমাদের স্ট্রেস কোথায় কোথায় লাগবে বলতেছিলাম, যে টপে লাগবে আর হচ্ছে হলো বটম ফাইবারে লাগবে, এই দুই জায়গায় স্ট্রেস বের করবো। আচ্ছা, এখন দেখি যে আমরা এখানে কি কি জানি আর জানি না। ডেড লোডের জন্য মোমেন্ট কত সেটা আমরা যখন একদম স্টার্ট করছিলাম এই বিমটা, তখন আমরা বের করে আসছিলাম যে আমাদের সেলফ ওয়েট ডেড লোড কত, এটার ক্রস সেকশন এবং হচ্ছে হলো ইউনিট ওয়েট দিয়ে চিন্তা করে 300 পাউন্ড পার ফিট। আর সেখান থেকে আমরা যেহেতু ইউডিএল ছিল, এটার ম্যাক্সিমাম মোমেন্ট হওয়ার কথা হচ্ছে হলো ডাব্লিউএল স্কোয়ার বাই, এটা যদি ইউডিএল কাজ করে এখানে, তাহলে ম্যাক্সিমাম মোমেন্ট যেটা হয় যে ডাব্লিউএল স্কোয়ার বাই 8। তো ডাব্লিউএল স্কোয়ার বাই 8 দিয়ে আমরা ডেড লোডের জন্য পাইছিলাম হচ্ছে হলো প্রায় 21 কিপ ফিট একটা মোমেন্ট। তো এটা আমাদের অলরেডি আগে থেকে বের করা আছে। এখন আগের বার লাইভ লোডটা ছিল 900 পাউন্ড ফিট। তো আমাদের এই মুহূর্তে হচ্ছে লাইভ লোডটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা যেটা করব যে আমাদের লাইভ লোডের জন্য আমরা মোমেন্টটা আবার বের করতে হবে। তো লাইভ লোডের জন্য মোমেন্ট বের করা খুবই ইজি, যেহেতু এটা একটা ইউডিএল, আমরা মাত্রই দেখে আসলাম এটা হচ্ছিল জেনারেলি WLL এল স্কোয়ার বাই 8 হওয়ার কথা। সো WLL হচ্ছিল আমাদের 2733 পাউন্ড পার ফিট দেওয়া আছে, আর স্প্যান হচ্ছিল 24 ফিট, তাহলে WL স্কোয়ার ডিভাইডেড 8। তো মোমেন্টের ভ্যালুটা বের হলো যে 196 কি ফিটের মতো। আচ্ছা, তো এই মোমেন্ট যেহেতু জানি, আমাদের এটাও বের হয়ে গেল MLL। আর পি এর ভ্যালু আমরা জানি যে 259 কি, আর মোমেন্টের ভ্যালু যেটা পি জানি, ইকসেন্ট্রিসিটি হচ্ছিল 6 ইঞ্চ, সেটাও জানি। তার মানে সব মোমেন্টের ভ্যালুগুলো জানি, ফোর্সের ভ্যালুগুলো জানি। এখন আমাদের জাস্ট স্ট্রেস বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে যদি আসি যে টপ ফাইবারে আমাদের স্ট্রেস কত। টপ ফাইবারে আমরা এখান থেকে শুরু করি। এটা যেহেতু একটা কম্প্রেসিভ ফোর্স সেন্টারে, তার মানে পুরো সেকশনের উপরে সে কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট করবে। তাহলে টপ ফাইবারে হচ্ছে মাইনাস পি বাই এ, এটা হলো কম্প্রেসিভ স্ট্রেস। একইভাবে আমরা যদি বটম ফাইবার চিন্তা করি, সেইখানেও এটা হচ্ছে হলো কম্প্রেসিভ স্ট্রেস হিসেবে কাজ করবে, মাইনাস পি বাই এ। আচ্ছা, তারপর হচ্ছে হলো প্রি স্ট্রেসিংয়ের যে মোমেন্টটা, এই মোমেন্টটা নিচে কম্প্রেশন আর উপরে হচ্ছে টেনশন জেনারেট করবে। সো যেহেতু উপরে টেনশন জেনারেট করতেছে, পজিটিভ সাইন, আর এই মোমেন্টের জন্য যে স্ট্রেস সেটাকে আমরা জেনারেলি MC/I এই ফর্মুলা দিয়ে বের করা যায়। তো MP হচ্ছে আমাদের P/E, তাহলে আমরা এখানে P/E C/I। সি কি জিনিস? সি হচ্ছে হলো সেন্টার থেকে যে পয়েন্টে আমরা স্ট্রেস বের করতেছি সেই পয়েন্টের ডিস্টেন্স, এটা হলো সি। তো সি আমাদের ক্ষেত্রে কত হবে? এটা হলো 24 ইঞ্চি হলো টোটাল হাইট, সেন্টার থেকে এখানে হবে হচ্ছে 12 ইঞ্চি। তো সি এর ভ্যালু আমরা জানি, সো এগুলো সবই বসাতে পারবো। আর টপে হচ্ছে হলো টেনশন, আর বটমে হচ্ছে হলো একই মোমেন্টের কারণে কম্প্রেশন কাজ করবে, তাহলে মাইনাস, সেম ভ্যালু হবে, জাস্ট মাইনাস। আচ্ছা, ডেড লোড এবং লাইভ লোড দুইটার জন্যই হচ্ছে না আমাদের উপরে কম্প্রেশন, সো দুইটাই হচ্ছে হলো মাইনাস ভ্যালু। আর একইভাবে নিচে হচ্ছে হলো টেনশন, সো প্লাস ভ্যালু। তো প্রতিটা মোমেন্ট জানি আমরা MDL C/I। সি আমি অলরেডি ডিসকাস করলাম যে সি কি জিনিস। সো আমরা এখন দেখো যে এই যে টোটাল ফর্মুলাটা আসলো, এটা মুখস্থ করার কিছু নাই, কোথায় প্লাস মাইনাস হবে, জাস্ট এরকম একটা ডায়াগ্রাম যদি নিজেরা মনে মনে চিন্তা করে নিতে পারো, ভুল হওয়ার কথা না, এটা মুখস্থ করার কিছু নাই। আচ্ছা, তো এই সবগুলা ভ্যালুই আমরা এখন জানি। পি এর ভ্যালু জানি, তারপরে ডেড লোডের মোমেন্ট, লাইভ লোডের মোমেন্ট, মোমেন্ট অফ ইনার্শিয়া হচ্ছে সেকশনের জন্য BH3/12। সেই সবই আমরা মোটামুটি জানি। তো এগুলো যদি আমরা ক্যালকুলেট করি, আলটিমেটলি আমরা যেটা পাবো যে -1800 PSI স্ট্রেস হচ্ছে হলো টপ ফাইবারে। আর বটম ফাইবারে যদি অ্যাপ্রোপ্রিয়েটলি পজিটিভ নেগেটিভগুলো চিন্তা করো, একই ভ্যালু বসালে আমরা পাচ্ছি 0 PSI। আচ্ছা, তো এই যে স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা, এইটা আমাদেরকে বের করতে বলছিল। এখন এই স্ট্রেস ডিস্ট্রিবিউশন তো আসলে বের করলে হবে না, এটার অ্যাপ্লিকেশনটা কি বা কেন করতেছি সেটাও আমাদের একটু বোঝা দরকার। তো দেখো, আমরা যদি সার্বিকভাবে চিন্তা করি যে এখন কতটুকু স্ট্রেস টপ এবং বটমে আসতেছে, সেটা আমরা একটু ড্র করার চিন্তা করি। যে আমাদের বটমে হচ্ছে 0 স্ট্রেস, আর এখানে হচ্ছে হলো তোমার
1825 PSI এর মতো স্ট্রেস, এবং পুরোটাই হচ্ছিল কম্প্রেশন, পুরোটাই কম্প্রেসিভ স্ট্রেস। তার মানে আমরা সবসময় যেটা চিন্তা করতেছিলাম যে আমরা এই পার্টিকুলার সেকশনটাকে কোনো টেনশন আসতে দিব না জেনারেলি। সো এখানে জিরো স্ট্রেস আসতেছে, তার মানে টেনশন এরকম আসবে না। আর কম্প্রেশন আসতেছে হচ্ছিল উপর। এই যে কম্প্রেশন, এই কম্প্রেশনটাও আমাদেরকে একটু ভালো করে চেক দিতে হবে। এই কম্প্রেশনটা আসলে আমরা কতটুক দিতে পারবো, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো যখনই প্রি স্ট্রেস নিয়ে তোমরা কাজ করবা, কাজ করার সময় দেখবা যে প্রতিটা সময় তোমাকে বলা থাকবে যে এখানে এফসি প্রাইম কত সেটা বলা আছে, যে এফসি প্রাইম হচ্ছে হলো আমার 4500 পিএসআই এর মতো। আর এফসি প্রাইমের একটা অ্যালাউয়েবল জিনিস বলা আছে। সো এসিআই কোড আমাদেরকে যেটা বলে, প্রি স্ট্রেসিং এর ক্ষেত্রে আমরা ফুল এফসি প্রাইম পর্যন্ত যেতে পারবো না, আমাদের সবসময় অ্যালাউয়েবল এফসি প্রাইমে থাকতে হবে। সো বিম কলামের ক্ষেত্রে আমাদের ওরকম কোনো রেস্ট্রিকশন ছিল না নর্মাল আরসি কনক্রিটের ক্ষেত্রে, কিন্তু আমরা এই ক্ষেত্রে সবসময় অ্যালাউয়েবলটা চিন্তা করব। সো অ্যালাউয়েবলটা এখানে বলা আছে হচ্ছিল 2050 পিএসআই, যেটা আমাদেরকে এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে বলা আছে 2050 পিএসআই। এটা তোমার প্রবলেমে বলা থাকবে, যে প্রবলেমে দেওয়া হোক না কেন সেটাতে দেওয়া থাকবে। তো এই যে জিনিসটা আছে, এইটা আমাকে এখন কনসিডার করতে হবে যে আমার অ্যালাউয়েবল দেওয়া আছে হচ্ছে হলো 2050। এই যে 1825 স্ট্রেসটা এখানে আসলো, এইটা অবশ্যই লেস দ্যান এফসি প্রাইম অ্যালাউয়েবল, যেটা এটা হওয়ার কথা, যেটা আমাদের ক্ষেত্রে বলা আছে 2050 পিএসএ। তার মানে আমি যদি এই টোটাল জিনিসটাকে একটু চিন্তা করি, যে আমরা এই পরিমাণ প্রি স্ট্রেসিং দিব 6 ইঞ্চি দূরে এবং 2733 পাউন্ড পার ফিট লোড দিতেছি, লাইভ লোড। তার মানে ওই বিমটা এখনও অ্যাপ্রোপ্রিয়েটলি কাজ করবে, নিচে কোনো টেনশন আসতেছে না, ক্র্যাকিংও হচ্ছে না, কিছুই হবে না। প্লাস এইখানে আমাদের অ্যালাউয়েবল যে তোমার কম্প্রেসিভ স্ট্রেস আছে তার থেকে কম এখন পর্যন্ত আছে। তো এই যে অবস্থাটা আছে, এই অবস্থাটা থেকে যদি আমরা আরেকটু চেঞ্জ করতে যাই, যে আমরা এইখানে দেখো, যে তোমাদের যদি মনে থাকে, আমরা প্রথমে হচ্ছিল 900 পাউন্ড পার ফিট লোড দিছিলাম, এই ইকসেন্ট্রিসিটি ছাড়া এখানে লাইভ লোডটা ছিল 900। আচ্ছা, তারপরে দিলাম হচ্ছিল 2100 পাউন্ড পার ফিট, আগের যে প্রবলেমটা ছিল সি নাম্বার, সেই ক্ষেত্রে আমরা একটা ইকসেন্ট্রিসিটি দিছিলাম হচ্ছিল 4 ইঞ্চির। আর এখন আমরা হচ্ছিল 6 ইঞ্চি একটা ইকসেন্ট্রিসিটি দিছি এবং 2733 পাউন্ড পার ফিট হচ্ছে হলো লোড নিচ্ছি। তো নেক্সট কোশ্চেনটা হলো এটার সাথে রিলেটেড, যে যদি আমি 6 ইঞ্চ ইকসেন্ট্রিসিটি দেই তাহলে ম্যাক্সিমাম কতটুকু লাইভ লোড সে নিতে পারবে। সো সেই ক্ষেত্রে তোমার লাইভ লোডটা জানা থাকতেছে না। তুমি জানো যে তোমার সেকশনটা মানে এই পরিমাণ তুমি লোড দিচ্ছ, এতটুকু ইকসেন্ট্রিসিটি দিচ্ছ। সো আমি যদি ড্র করি আরেকবার, এখানে মানে এইখানে তুমি হচ্ছে হলো 259.2 হচ্ছে হলো লোড দিচ্ছ এবং ইকসেন্ট্রিসিটিটা হচ্ছে হলো 6 ইঞ্চ। এটার উপরে ডেড লোড জানি আমরা কতটুকু কাজ করবে। সো কোশ্চেন হলো যে ম্যাক্সিমাম লাইভ লোড কতটুকু কাজ করতে পারবে, সেটা আমরা এখন বের করতে হবে। তো ফার্স্টে ম্যাক্সিমাম লাইভ লোডের যখন আমি ক্রাইটেরিয়াতে যাব, তখন আমাকে চিন্তা করতে হবে যে ম্যাক্সিমাম লাইভ লোড দিলে আসলে এখানে কি ঘটবে সেটা আমি জানি কিনা। তো আমরা সবসময় যেটা বলতেছি, একটু আগেও বললাম, যে প্রি স্ট্রেসিংয়ের ক্ষেত্রে আমরা চাবো যে নিচে ক্র্যাকিং না হোক, আর উপরে যে কম্প্রেশনের ফোর্সটা বা কম্প্রেশনের স্ট্রেসটা আসবে সেটা তার অ্যালাউয়েবল স্ট্রেসের চেয়ে বড় হবে না। তাহলে কী রকম হতে পারে, যে উপরে কম্প্রেশন কাজ করবে আর নিচে জিরো স্ট্রেসও কাজ করতে পারে বা টেনশন কাজ করতে পারে, কিন্তু এটা কখনো ক্র্যাকিংয়ের চেয়ে বড় হবে না। এই কন্ডিশনটাকে আমরা যদি স্পেসিফিকভাবে ফলো করতে পারি তাহলে আমরা ম্যাক্সিমাম লাইভ লোড যেটা আছে সেটা পাবো। আমি এটাকে আগের অঙ্কটার সাথে একটু আবার বলতে পারবেন? হ্যাঁ বলতেছি আবার।
সো আমি আগেরটার সাথে একটু রিলেট করলাম, তাহলে তোমাদের হয়তো বুঝতে এটা কত ছিল, 1825 না 50, 1825। সো আমি এটার সাথে আগেরটার সাথে একটু রিলেট করার চেষ্টা করি। তাহলে এইখানে তোমার যখন তুমি লাইভ লোড হচ্ছে হলো 2733 দিচ্ছ, দেখো একটু ভালো করে, যে 2733 পাউন্ড পার ফিট যখন লোড দিচ্ছ, তোমার 1825 হচ্ছে হলো কম্প্রেসিভ স্ট্রেস জেনারেট হচ্ছে এখানে, এবং এখানে জিরো স্ট্রেস জেনারেট হবে। এখন তোমরা আমাকে একটু বলো তো, যে আমি যদি এই লোডটাকে ফার্দার ইনক্রিজ করি, ধরো এটাকে এখন 3000 দিলাম, তাহলে কি ঘটতে পারে এই জায়গাটাতে? কম্প্রেসিভ স্ট্রেস কি বাড়বে না কমবে? কোন লোডটার কথা বললেন? আমি এখানে তো একটা লাইভ লোড দিয়ে রাখছি, তাই না? সো লাইভ লোডটা যখন 2733 পাউন্ড ছিল পাউন্ড পার ফিট, তখন এখানে 1825 পরিমাণ হচ্ছে হলো তোমার স্ট্রেচ কাজ করতেছে। এখন আমি এই লোডটাকে সে ধরো আমার হিসাব মতো আমি 3000 করে দিলাম। এখন এই স্ট্রেসটা কি কমবে বাড়বে, স্যার? কমবে না বাড়বে? কমবে। কমবে, তোমার হিসাবে কমে যাবে। আচ্ছা, আমার হিসাবে বাড়বে। কেন বাড়বে? তুমি যখন লাইভ লোড দাও, লাইভ লোডের জন্য উপরে কি কম্প্রেশন হয় না টেনশন হয়? লাইভ লোডের জন্য উপরে কম্প্রেশন হয়। কম্প্রেশন হয়। তাহলে এক্সিস্টিং যে কম্প্রেশন আছে তার থেকে আরো কম্প্রেশন তাহলে বাড়ার কথা না? এক্সিস্টিংটা আপনি টেনশন লিখছেন না? কোনটা টেনশন? এটা? না না না, এটা তো পুরোটা কম্প্রেশন ছিল। হ্যাঁ, এটা পুরোটা কম্প্রেশন ছিল। সেক্ষেত্রে তাহলে কি কম্প্রেশন আরো বাড়ার কথা? আমি নেগেটিভ দিই নাই, কারণ হচ্ছে আমি মানে সাইন ইউজ করছি আর কি। আচ্ছা, তো এখানে যেহেতু আগে থেকেই পুরোটা কম্প্রেশনে ছিল, আমি যদি ফার্দার লোডের ভ্যালুটা বাড়াই, তাহলে কিন্তু এখানে আরো কি হবে, কিছুটা স্ট্রেস বাড়বে, কম্প্রেসিভ স্ট্রেস কিছুটা বাড়বে, আর নিচের দিকে হয়তো টেনশন কিছুটা বেড়ে যাবে। এরকম একটা সিচুয়েশন দাঁড়াবে। আমরা জানি না এই স্ট্রেসটা কত, আমরা জানি না। তো এইভাবে যদি আমি গ্র্যাজুয়ালি বাড়াইতে থাকি, একটা সময় দেখা যাবে যে এইখানের স্ট্রেসটা 2050 চলে আসছে। সো 2050 কেন রিমার্ক করলাম? এটা হচ্ছে আমাদের অ্যালাউয়েবল এফসি প্রাইম। তাহলে যখনই তোমার এই অ্যালাউয়েবল এফসি প্রাইমটা এক্সিট করে যাবে, ঠিক আছে, তখন হচ্ছে সে কম্প্রেশন এখানে ফেল করে যাবে। তার মানে আমি তত সময় পর্যন্ত লাইভ লোড বাড়াইতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমার উপরের কম্প্রেসিভ স্ট্রেসটা 2050 না হয়, কারণ এটা অ্যালাউয়েবল এফসি প্রাইম দেওয়া আছে। তো এটাই হচ্ছিল আমাদের মেইনলি ডিজাইনের চিন্তা হবে, যে আমরা এইভাবে কাজ করব, যে আমরা ঠিক সেই পরিমাণ ম্যাক্সিমাম অ্যালাউয়েবল লোড অ্যালাউ করতে পারবো এখানে, ঠিক যখন এখানে কম্প্রেসিভ ফেলিওরটা হবে সেই পর্যন্ত। তাহলে আমরা এখন যেটা করতে পারি, আমরা এই টপ ফাইবারে স্ট্রেসটাকে নিয়ে একটু ইনভেস্টিগেট করতে পারি। কিভাবে করব? যে আমার ডেড লোড জানা আছে এটার উপরে, তারপর আমি যে ফোর্স অ্যাপ্লাই করলাম সেই ফোর্সটা জানি, কতটুকু এক্সেন্ট্রিসিটিতে সবই জানি। এখন এখানে লাইভ লোড কতটুকু আছে সেটা আমি জানি না। তাহলে আমি চিন্তা করলাম যে এই লাইভ লোড এবং ডেড লোড প্রি স্ট্রেসিংয়ের জন্য টপ ফাইবারে কতটুকু স্ট্রেস আসবে আমি সেটা ক্যালকুলেট করি। তো এটা আমরা আগের থেকেই অনেক আগের থেকেই পড়ে আসতেছি, সো এখন খুব ইজিলি করতে পারবো। আমি এটা একটু দ্রুত হয়ে যাচ্ছি। আমরা এখানে পি লোড দিচ্ছি, তার মানে সেন্টারে হচ্ছে হলো পি দিব, আর এখানে হচ্ছে হলো নিচে কম্প্রেশন উপরে টেনশন। আচ্ছা, তারপরে হচ্ছে হলো ডেড লোড। ডেড লোডের জন্য উপরে কম্প্রেশন নিচে টেনশন। তারপরে হচ্ছে লাইভ লোড। লাইভ লোড আমরা জানি না, বাট এটার জন্য উপরে কম্প্রেশন হবে নিচে টেনশন হবে। তাহলে এই পি, এটা হচ্ছিল পিই, এটা হচ্ছিল এম ডেড লোড, আর এম হচ্ছিল লাইভ লোড। এটার ক্ষেত্রে আমরা বলতেছি ম্যাক্সিমাম, যে ম্যাক্সিমাম কত হবে সেটা আমি বের করতে যাচ্ছি। আমি এই জিনিসটা এখন একটু দেখি যে টপ ফাইবারে তাহলে স্ট্রেস কত হবে। সো পি বাই এ হচ্ছে হলো কম্প্রেসিভ স্ট্রেস হবে এই পি ফোর্সের জন্য, আর এই পিইর জন্য আমাদের হচ্ছিল টপ ফাইবার যেহেতু টেনশন হবে, তাহলে পিইসি ওভার আই। আর ডেড লোডের জন্য উপরে হচ্ছিল কম্প্রেশন হচ্ছে, তার মানে এমডিএল সি বাই আই। আর এই লাইভ লোডের জন্য আমাদের উপরে হচ্ছিল কম্প্রেশন হচ্ছে, তার মানে এম এল এল সি ওভার আই। এই ক্ষেত্রে দেখো যে এম এল এলটা আসলে আমরা জানি না, এটাই আমাদেরকে বের করতে হবে এটা কত।
তো এই যে কন্ডিশন, এখানে আমরা সবই জানি, পি এর ভ্যালু, এমডিএল, এগুলো সবই জানি, শুধু এটাই আননোন থাকে। এগুলো সবই বসায় দিলাম এখানে ভ্যালুগুলো, এগুলো আগে সব ক্যালকুলেট করা ছিল, শুধু এমএলএলটা আমরা জানি না। আচ্ছা, এখন এই যে টপ ফাইবারের স্ট্রেস, এই টপ ফাইবারের স্ট্রেসটা আমার ঠিক যে মুহূর্তে 2050 হবে, আমি জানি যে আমার কলামটা ফেল করবে। ঠিক সেই মুহূর্তের জন্য আমার লাইভ লোডের মোমেন্ট কত, আমি সেটাই এখান থেকে বের করতে চাচ্ছি। তো আমি যদি এখানে -2050 বসাই, এটা আমি একটু লিখে দিই, এটা হচ্ছিল অ্যালায়েবল এফসি প্রাইম। তো এই অ্যালায়েবল এফসি প্রাইমে যখনই যাবে টপ ফাইবারের স্ট্রেসটা, ঠিক তখনই হচ্ছিল এটা ফেল করে যাবে। তাহলে এখান থেকে আমরা এমডিএলএল যেটা ম্যাক্সিমাম সেটা বের করতে পারি। তো সেটা আসতেছে প্রায় এরকম 26-20-800 পাউন্ড ইঞ্চ। তো এটাই হচ্ছিল আমার ম্যাক্সিমাম কতটুকু লাইভ লোডের মোমেন্ট সে নিতে পারবে। তো যেহেতু আমরা এখানে ইউডিএল আকারে মোমেন্টটাকে দিচ্ছি, সো ডাব্লিউএল যদি হয় তাহলে এটার ক্ষেত্রে তার স্প্যান আমরা জানি যে এল, তাহলে WL²/8 ইকুয়াল টু হচ্ছিল যে ম্যাক্সিমাম মোমেন্টটা। এটাকে যদি ইকুয়েট করি তাহলে আমি WL এর ভ্যালু পাবো। তো এখানে এই 12 দিয়ে ভাগ দিছি আমি, জাস্ট যেহেতু ইঞ্চিতে আছে এটাকে ফিটে কনভার্ট করার জন্য। সেটা এখন হচ্ছিল পাউন্ড ফিটে হয়ে যাবে, আর এখানে সবই ফিটে আছে। আলটিমেটলি আমি লোডটা পাবো হচ্ছিল পাউন্ড পার ফিট। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এখানে 3033 পাউন্ড পার ফিট ম্যাক্সিমাম তোমার হচ্ছে হলো লাইভ লোড আমি দিতে পারবো। সো এই জিনিসটাই আমাদেরকে বের করতে বলা হয়েছে। আচ্ছা, এখন এই টোটাল জিনিসটাই তোমাদেরকে গ্রাফিক্যালিও এখানে দেখানো আছে যে যখন এই পরিমাণ লোড তুমি দিবা, 3033 পরিমাণ লোড, যে টপ ফাইবারে তোমার হচ্ছে হলো প্রায় 2050 PSI এর মতো হবে। আমি যেটা একটু আগে বললাম যে এখানে কিছুটা টেনশনও আসে, সেটা যদি ক্যালকুলেট করে দেখো তো দেখবো যে এখানে একটা টেনশনও আসতেছে 225 PSI। আমরা তো জেনারেলি চিন্তা করি যে এখানে আসলে কোনো আমরা ক্র্যাক অ্যালাউ করবো না, জেনারেলি নো ক্র্যাক কন্ডিশনে থাকতে হবে। তাহলে আমরা কিভাবে চেক করবো যেটা আসলে ক্র্যাক হবে কিনা? এটা হয়তো এই ম্যাথটা চায় নাই, কিন্তু জিনিসটা হচ্ছিল তোমাদের জানা উচিত ক্র্যাক কিভাবে চেক করে। সো এর আগেও আমরা আগের যেই প্রবলেমগুলো ছিল এক দুইটা, সেটার মধ্যে আমরা বলছিলাম যে ক্র্যাকিং ক্যাপাসিটি। সো ক্র্যাকিং ক্যাপাসিটিটা জেনারেলি আমরা ধরি হচ্ছিল যে 7.5√/FC প্রাইম, যেটাকে তোমরা রাপচার ক্যাপাসিটি হিসাবে পড়ে আসছো। তো আমাদের এফসি প্রাইম কত ছিল? এফসি প্রাইম হচ্ছিল আমাদের 4500 PSI এর মতো। তাহলে 4500 PSI যদি আমরা চিন্তা করি, তো 4500 PSI দিয়ে 7.5 হচ্ছিল 4500, অ্যারাউন্ড হচ্ছিল 500 PSI এর মতো। এটা হচ্ছিল 500 PSI। তো 500 PSI হচ্ছিল তার ট্র্যাকিং ক্যাপাসিটি বা রাপচার ক্যাপাসিটি, যেটাই বলো না কেন, আমাদের যেটা জানা আছে সেটাও লিখে রাখি। রাপচার আর ট্র্যাকিং ক্যাপাসিটি হচ্ছিল 500 PSI। তার মানে ঠিক যে মুহূর্তে টেনশন হচ্ছিল 500 PSI হবে, সেই মুহূর্তে এটা আসলে ট্র্যাকিং হবে। তো ট্র্যাকিং হওয়ার আগে এটা আসলে ক্রাশিং হয়ে যাবে, কারণ এখানে মাত্র 225 PSI আসতেছে যখন বিমটা ক্রাশিং করবে। এর চেয়ে বেশি স্ট্রেস তো উপরে আসতে পারবে না, উপরে না আসলো আর এদিকেও কম্প্রেশনের পরে আর যেতেও পারবে না। তার মানে এই 225 PSI যখন আসবে, তখনও আমাদের নো ক্র্যাক যে কন্ডিশনটা সেটা কিন্তু স্যাটিসফাই করতেছে, যে এখানে কোনো ক্র্যাক আসবে না, কারণ এটা হচ্ছে হলো লেস দ্যান হচ্ছে হলো 500 PSI। সো আমরা এখানেও বলতে পারি যে এখানে আসলে কোনো ক্র্যাক হবে না। সো এই অ্যানালাইসিসটা কি বুঝতে পারছো তোমরা? না বুঝলে বলো, সমস্যা নেই কোনো, আমি আবার রিপিট করবো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বেসিক্যালি আমি যেটা আগে তোমাদেরকে বললাম যে এই পার্টিকুলার টপিক্সটায় আমরা জাস্ট অ্যানালাইসিসটা শিখতেছি। ডিজাইন হয়তো বা 4142-তে যখন তোমরা প্রি-স্ট্রেস কংক্রিট ফুল কোর্সটা করবা 2 ক্রেডিটের, তখন হয়তো বা ওইটা ফুললি পড়বা। তো এখানে জাস্ট বেসিক জিনিসগুলো আমি জানানোর চেষ্টা করলাম আর কি। তো প্রি-স্ট্রেস কংক্রিটের অঙ্ক এই দুইটাই আমি করাইলাম, এর চেয়ে বেশি আর অঙ্ক এখন করাবো না এই টপিক্সের জন্য।
তো এরপরে হচ্ছে থিওরিটিক্যাল কিছু জিনিস আছে যেটা নিয়ে একটু আজকে আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো যে আমরা বিভিন্ন সময় বলে আসছি যে প্রি স্ট্রেসিং এর ক্ষেত্রে কিছু লস হয়। প্রি স্ট্রেসিং এর লস, এই লসগুলো আসলে কি টাইপের বা লস আসলে কি জিনিস সেটাই আমরা একটু ডিসকাস করতে যাচ্ছি। তো প্রি স্ট্রেসিংটা আসলে কি এটা সবাই মোটামুটি অলরেডি বোঝার কথা। যে আমি যদি সিম্পল হিসাব বলি, যে আমি একটা স্টিলকে যদি খুব টেনশনে টেনে রাখি এবং তার উপরে কংক্রিট কাস্টিং করি, তো দেখা যাবে যে স্টিলটা টেনশনেই রয়ে গেছে এখনো, এবং কংক্রিট যখন শুকায় যাবে তখন হয়তোবা আমি এখানে কোনোভাবে এটাকে কেটে দিব, যেটা দিয়ে আমি আগে টেনশন দিয়ে রাখছিলাম। তো এই যে ভিতরের স্টিলটা, এটা কি চাবে? এটা চাবে যে ভিতরের দিকে ঢুকে যেতে। তো এটা অবশ্যই চাবে যে ভিতরের দিকে, কারণ আমরা জানি যে যে কোনো একটা সিস্টেম মিনিমাম এনার্জি নিয়ে থাকতে চায়। তার মানে কোনো একটা স্টিলকে যদি আমি লম্বা করি, সে আবার ছোট হয়ে যেতে যাবে যদি সে ফ্রি থাকে। এটা হচ্ছে প্রাকৃতিক একটা বৈশিষ্ট্য যে কোনো ম্যাটেরিয়ালে, যে মিনিমাম এনার্জি নিয়ে থাকতে চায়। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে এটার উপরে সে দেখা যায় যে ছোট হইতে যে এই কনক্রিটের উপরে একদম স্ট্রেস তৈরি করে, যেটাকে আমরা বলতেছি যে এটার উপরে একটা কমপ্রেসিভ প্রি স্ট্রেস থাকতেছে সবসময়। আচ্ছা, এই যে কমপ্রেসিভ প্রি স্ট্রেসটা দিচ্ছে, এটা ধরো আমি পি পরিমাণ প্রি স্ট্রেস দিলাম যখন আমি এখানে একদম ইনিশিয়ালি প্রি স্ট্রেসটা দিলাম, কিন্তু এই যে প্রি স্ট্রেস আমি দিচ্ছি, দেওয়ার পরে দেখা যাবে যে কিছু কিছু সময় এই স্টিলটা মানে নিজের প্রাকৃতিক যেসব বৈশিষ্ট্য আছে তাছাড়াও বাইরের কিছু জিনিসের জন্য তার প্রি স্ট্রেসিংটা হারায় ফেলবে। তার মানে সে এমনিই তো ছোট হতে চাচ্ছে, আরও আদার্স কিছু ফেনোমেনন আছে যেটাকে তাকে আরও ছোট করে দিতে পারে, বা তার যে স্ট্রেস আছে স্ট্রেসটা রিলিজ হয়ে যেতে পারে। তো এখানে আমাদের বিভিন্ন ঘটনা দিয়ে একটা মোটামুটি ব্যাখ্যা করা আছে, এটা আমরা একটু দেখি, বোঝার চেষ্টা করো। যে ধরো যে ওয়াই এক্সিসটা হচ্ছে একটা স্টিলের উপরে কি পরিমাণ স্ট্রেস কাজ করতেছে, আর এক্স এক্সিসের দিকে হচ্ছে আমাদের টাইম, যে টাইমের সাথে সাথে স্ট্রেস কি হচ্ছে। তো আমরা যদি ওভারঅল চিন্তা করি, একদম ইনিশিয়াল স্টেজে এ পয়েন্টে ছিল স্ট্রেসটা, এবং যত সময় যাচ্ছে সময়ের সাথে 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 স্ট্রেস কমে কে পর্যন্ত চলে আসছে। এখানে অনেক ঘটনা ঘটছে, সেটা আমরা ব্যাখ্যা করতেছি। তো এই যে টোটাল এ থেকে তার স্ট্রেস লেভেলটা কেতে চলে যাওয়া, এই টোটাল জিনিসটাকে আমরা বলতেছি যে তার লস হচ্ছে। তার মানে তাকে আমি হয়তো বা পি পরিমাণ লোড দিছিলাম, সে এখানে পি পরিমাণ লোড নিয়ে তার যাত্রা শুরু করছিল, এখানে হয়তো বা পি ওয়ান পরিমাণ লোড তার মধ্যে এখন কাজ করতেছে। তার মানে এই যে পি থেকে পি ওয়ান এই অংশটুকু বাদ দিলে আমি পাবো হচ্ছিল লস। এটাই হচ্ছে এই প্রি স্ট্রেসিং এর জন্য একটা মেজর প্রবলেম, যেখানে প্রচুর লস হয়, এবং লসটা তোমাদের ইন জেনারেল হচ্ছিল 20%-এর মতো হয়। তার মানে বুঝতেই পারতেছো যে 100% তুমি কখনোই পাবা না, অ্যাটলিস্ট 80% পাবা ম্যাক্সিমাম। আচ্ছা, এখন দেখি যে লসগুলো আসলে কি কি টাইপের হতে পারে। দেখো, ফার্স্টে হচ্ছিল জ্যাকিং। ঠিক যেই মুহূর্তে তুমি এখানে জ্যাকিং করতেছো, তার মানে এটাকে টেনে রাখতেছো, ওই মুহূর্তে তার স্ট্রেস হচ্ছে সে এখানে এ পয়েন্টে, এবং তুমি ঠিক যেই মুহূর্তে কেটে দিচ্ছ, জাস্ট কেটে দিচ্ছ, সেই মুহূর্তেই দেখবা যে এখানে ডিভাইসের জন্য কিছুটা লস হয়। তার মানে যে কোনো জিনিস কেটে দিলেই এক ধরনের ভাইব্রেশন ক্রিয়েট হবে এখানে, এই ভাইব্রেশনের জন্য তার ভিতরে কিছু ধরনের লস হয়ে যায়, এটা খুবই সামান্য। আচ্ছা, এর ইমিডিয়েট পরে এখানে যেহেতু আমাদের একটা অ্যাঙ্করেজ থাকবে, এই অ্যাঙ্করেজের একটা তোমার সিটিং লস থাকে। যে অ্যাঙ্করেজ আমি যে ডিভাইসটা দিচ্ছি, এই অ্যাঙ্করেজটা তো নিজে কিছুটা ইলাস্টিসিটি শো করবে, সেই ইলাস্টিসিটি শো করতে যে সে দেখা যাবে কিছুটা বসে যাবে ফোর্স পাওয়ার সাথে সাথে। তার মানে আমি যদি খুব ভালো মতো এটাকে দেখাইতে যাই, যে একটা ধরো এটার মধ্যে দিয়ে স্টিল আছে, একটা এরকম স্টিল আছে, সেটাকে নাট দিয়ে এখানে লাগায় রাখলাম ডিভাইস দিয়ে। তো এই যে নাট বোল্ট দিয়ে এটা লাগাচ্ছি, এই ডিভাইসটা ইটসেলফ কিছুটা দেখা যায় যে শর্ট হয়ে যায় যখন হিউজ পরিমাণ লোড এটার উপরে পড়ে। তো এই যে অ্যাঙ্করের সিটিং লস, এটাও একটা ছোটোখাটো লস হিসাবে ধরা হচ্ছে এখানে, যে অ্যাঙ্করের সিটিং লস যেটা। আচ্ছা, তারপরে কোথায় যাচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে রিল্যাক্সেশন অ্যান্ড টেম্পারেচার লস। সো টেম্পারেচারের কারণে আমরা জানি যে সব কিছু হচ্ছে ছোট হয়, শ্রিঙ্কেজ টাইপের কিছু হয়। তো স্টিলের ক্ষেত্রেও এখানে কিছু কিছু লস হয়। যে রিল্যাক্সেশন জিনিসটা আমি তোমাদেরকে যদি বলি, যে তুমি যদি একটা
কেবলকে খুব বেশি টান দিয়ে ধরে রাখবে, এটা জেনারেলি স্ট্রেট থাকার কথা। কিন্তু কিছু সময় পরে দেখবা যে এই যে স্ট্রেস লেভেলটা, এটা আসলে সে সহ্য করে ফেলবে। সহ্য করে ফেললে সে আসলে ওই স্ট্রেস লেভেল ধরে রাখতে পারে না, সে একটু স্যাক করে যায়। পারফেক্ট এক্সাম্পল যদি রিল্যাক্সেশনের ক্ষেত্রে দেখো, যে বিভিন্ন ইলেকট্রিক পোলগুলোতে দেখবা যে যখন তোমার হচ্ছে হলো তারগুলা বা কেবলগুলো লাগায়, সেগুলা মোটামুটি একদম স্ট্রেইট থাকে না, কিছুটা হচ্ছে হলো স্যাগ অবস্থায় থাকে। এটা হলো নর্মালি ঠিক যেই মুহূর্তে হচ্ছে হলো কেবলগুলো অ্যাটাচ করে দিয়ে যায়। কিন্তু যখন যত দিন দিন সময় যাবে, বছরের পরে দেখবা যে কেবলগুলো আরেকটু করে ঝুলে যাচ্ছে। তার মানে এখানে যে পরিমাণ স্ট্রেস আসলে আগে দিয়ে রাখছিল, তো দেওয়ার পরে দেখবা যে স্টিল ধীরে ধীরে একটু একটু করে বড় হতে থাকে। মানে এই কন্টিনিউয়াস একটা স্ট্রেসের কারণে সে ধীরে ধীরে হচ্ছে হলো বড় হতে থাকে। তো এই কারণে তার মধ্যে কিছুটা স্ট্রেস রিডিউসড হয়ে যায় এবং সে ডিফরমেশনে চলে যায়। এই জিনিসটাকে আসলে রিল্যাক্সেশন বলে। তো এই রিল্যাক্সেশনের কারণে দেখা যায় যে কিছুটা লস হয়। আচ্ছা, এই লসের পরে একটা মেজর লস হচ্ছে হলো ইলাস্টিক শর্টেনিং। এটা খুব দ্রুত হয় এবং দেখো যে খুবই সাডেন হচ্ছে খুবই কম সময়ের মধ্যে। তো ইলাস্টিক শর্টেনিংটা কি? ইলাস্টিক শর্টেনিংটা হচ্ছে হলো, ধরো আমি একটা কনক্রিট ব্লক নিলাম, আমি এটা হচ্ছে তার ইনিশিয়াল স্টেট আছে, এখন আমি এটার উপরে পি পরিমাণ একটা লোড দিলাম। তো পি পরিমাণ লোড যখন দিব, খুবই স্বাভাবিক, এটা যেহেতু কনক্রিট, সে দুই দিক থেকে কিছুটা করে ছোট হতে চাবে। তার মানে আমি এটাকে কম্প্রেস যখন করতেছি, এটা তার লেন্থের দিকে ছোট হয়ে যাবে। তো এই যে লসটুকু বা এই যে তার শর্টেনিং হচ্ছে, এটাকে আমরা বলতেছি ইলাস্টিক শর্টেনিং অফ কনক্রিট। এই কনক্রিটের ইলাস্টিক শর্টেনিং এর কারণে দেখো যে আমি যেই টেনশন দিয়ে রাখছিলাম তোমার স্টিলটাকে, এটা তো এমনি ছোট হতে যাচ্ছে নিচ থেকে, যেহেতু এটার মধ্যে টেনশন দেওয়া আছে। বাট তার সাথে কনক্রিট যেহেতু লেগে আছে, সে আসলে ছোট হতে পারতেছিল না। তো কনক্রিট যেহেতু নিজেই ছোট হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে ভিতরে যে স্টিলটা আছে, স্টিলটা আরও একটা স্মুথ ওয়ে পাচ্ছে, যে ঠিক আছে আমিও তাহলে ছোট হয়ে যাই। তো সেই ক্ষেত্রে তার মধ্যে কিছুটা স্ট্রেস সে হারায় ফেলে। এই জিনিসটা হচ্ছে ইলাস্টিক শর্টেনিং। আচ্ছা, এরপরে দেখো আরও অনেক ছোট ছোট লস আছে। যেমন একটা আছে হচ্ছিল ক্রিপ, শ্রিঙ্কেজ অ্যান্ড রিল্যাক্সেশন। এটা হচ্ছিল কনক্রিটের। জিনিসটা হলো এরকম যে তোমরা ধরো একটা চুইংগামের ভিতরে, চুইংগামের মধ্যে যদি পাথর ঝুলায় দেওয়া হয়, তাহলে কি হবে বলো তো? এটা ইনস্ট্যান্ট কিছুটা লম্বা হবে না? জি স্যার। আচ্ছা, এই লম্বা হওয়ার পরেও যদি এটাকে ছেড়ে এভাবে ঝুলায় রেখে দাও, কি হবে? এক সময় এসে এটা ছিঁড়ে যাবে। ছিড়বে না, তুমি তো ওয়েট বাড়াচ্ছ না। ধরো তুমি এখানে জাস্ট W=0, যে কোনো ওয়েট নাই কার উপরে, তারপর তুমি একটা নির্দিষ্ট ওয়েট দিচ্ছ, তার মানে সে ইনস্ট্যান্ট কিছুটা লম্বা হয়ে গেছে, কারণ তুমি হঠাৎ করে লোড বাড়ায় দিছো। তারপরেও যদি এরকম তুমি লোড দিয়েই রাখো, তাহলে সে দেখবা যে এরকম আরো লম্বা হতে থাকবে সেম লোডে। সো এটা টাইম ডিপেন্ডেন্ট। তোমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে একটা জিনিস পড়ছিলা যে পারফেক্টলি ইলাস্টিক প্লাস্টিক বিহেভিয়ার, অনেক আগে পড়ছো বোধ হয়, নাকি 2 আর 2 পড়ছো ইলাস্টিক প্লাস্টিক বিহেভিয়ার। তার মানে সেম লোড লেভেলে, লোড আমি চেঞ্জ করতেছি না, কিন্তু তার মধ্যে ডিফরমেশন হইতেছে। এই যে প্লাস্টিক ডিফরমেশনটা, এই প্লাস্টিক ডিফরমেশন টাইপের জিনিসগুলাই হচ্ছিল ক্রিপ। যে তুমি একটা কনক্রিটকে যখন কন্টিনিউয়াস কম্প্রেশনে রাখবা, ইমিডিয়েটলি সে ইলাস্টিক শর্টেনিং হবে, কিছুটা ছোট হয়ে যাবে। কিন্তু যদি তারপরও এটার উপর কম্প্রেশন দিয়েই রাখো, সময় যত যাইতে থাকবে, এটা দেখবে যে কিছু কিছু করে ছোট হচ্ছে। এই জিনিসটা হচ্ছে ক্রিপ। তার মানে সহজভাবে বলতে পারো যে টাইম ডিপেন্ডেন্ট একটা শর্টেনিং, সেটাকে ক্রিপ বলতেছি আমরা। আর সময়ের সাথে সাথে আমরা সবাই মোটামুটি জানি যে তোমার কনক্রিট হচ্ছিল শ্রিঙ্ক করে। সো ক্রিপ, শ্রিঙ্কেজ এবং রিল্যাক্সেশন ওই একই জিনিস। ক্রিপ আর রিল্যাক্সেশন দুইটা কনসেপ্ট মোটামুটি একই ধরনের। তো এইগুলার কারণেও দেখা যায় যে কিছুটা লস হয়। আবার কিছু কিছু সময় দেখবা যে প্রি স্ট্রেসিংটা বেড়ে যায়, সেটাকে বলা হচ্ছিল গেইন। এখানে দেখবা যে ছোট ছোট জায়গা আছে যে গেইন হচ্ছে। গেইন কিভাবে হচ্ছে? আমি চাচ্ছি এটাকে স্ট্রেসে রাখতে, টেনশনে রাখতে। তো যখনই কম্প্রেশন চলে আসতেছে, তখনই সে লস হচ্ছে। আবার যখন আমি লোড চাপাবো এটার উপরে, আমার ফার্স্টে তো কোনো লোড থাকবে না। আমি হঠাৎ করে ধরো
একটা বিল্ডিং এর ক্ষেত্রে যেমন এখানে এক্সাম্পল বলা আছে যে ডেক প্লেসমেন্ট। ডেক বলতে কি স্ল্যাব। আমি যখন বিমের উপরে স্ল্যাব বসাবো স্বাভাবিকভাবে তার উপরে একটা সুপার ইম্পোজ ডেড লোড আসবে, তার মানে টোটাল বিমটা এরকম স্যাক করতে যাবে। তো স্যাক করার অর্থ কি, আমার যে স্টিল আছে তার মধ্যে টেনশন বেড়ে যাবে। সো টেনশন বেড়ে গেলে তার মধ্যে আবার একটু প্রি স্ট্রেসিং বেড়ে যাবে। এই বাড়াটাকে আমরা খুব ইম্পর্টেন্স দিচ্ছি না, বাট এটা একটা ফেনোমেনা যে হঠাৎ করে একটা ইলাস্টিক গেইন সে পাবে। তারপর যখন তুমি সুপার ইম্পোজ ডেড লোড দিবা তখন হচ্ছে আবার কিছুটা গেইন করবে। তো এই গেইনগুলোকে আমরা অত বেশি এমফাসাইজ করতেছি না, বাট লসটাকে আমরা বেশি এমফাসাইজ করতেছি। আচ্ছা, যাই হোক, তাহলে এরকম আপ এন্ড ডাউন করতে করতে আসলে তার টোটাল প্রি স্ট্রেসিং এর লাইফটা কাটে, এবং একটা সময় তুমি দেখবা যে লাইভ লোড দিতেছো এটার উপরে। তার মানে এটা কিন্তু পুরোটাই কনস্ট্রাকশন স্টেজ, এই পুরোটাই কনস্ট্রাকশন স্টেজ। তো এইখানেও দেখা যাবে যে ধীরে 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 তার লসটা হচ্ছে। তো এখানেও আবার কিছুটা ইলাস্টিক গেইন লাইভ লোডের কারণে হইতে পারে, বাট ওইটাকে আমরা আসলে ধরবো না। এবং এই লাইভ লোড দেওয়ার পরেও যত দিন যাবে, বছরের পর বছর যাবে, টাইম টু ইনফিনিটি, সো এই লসটা গ্র্যাজুয়ালি হয়তো বা অ্যাজিমটোটিক, তার মানে হচ্ছে না তার স্লোপ হয়তো বা জিরো, বাট কিছুটা লস হইতেই থাকবে। এই যে ফেনোমেনাগুলা, এগুলো আসলে প্রি স্ট্রেসিং এর ক্ষেত্রে তোমরা যখন টোটাল কোর্সটা করবা তখন প্রত্যেকটাকে আলাদাভাবে তোমরা ক্যালকুলেট করতে পারবা যে অ্যাঙ্করেজের জন্য কতটুকু হবে, বা রিল্যাক্সেশনের জন্য কতটুকু লস হবে, ইলাস্টিক শর্টেনিংয়ে, এগুলো সব ক্যালকুলেট করার ওয়ে আছে। এগুলো তোমরা ধীরে ধীরে পরে ফোর্থতে যে শিখবা যে কীভাবে ক্যালকুলেটটা করতে হয়। তো এই যে লসগুলো আছে, এই লসগুলো আবার কিছুটা একটা আর একটার উপর ডিপেন্ড করে। যে ধরো যেগুলো আগের টেবিলটাতে বলা ছিল যে শর্ট টাইম লস আর ছিল টাইম ডিপেন্ডেন্ট লস, এগুলো ছিল শর্ট টাইম লস, যেগুলো ইলাস্টিক শর্টেনিং বা অ্যাঙ্করেজ সেটিং। এখানে আরেকটা লস ওরা বলতেছে যে ফ্রিকশনের লস। ফ্রিকশনটা আসলে কই থেকে আসে, যখন আমরা পোস্ট টেনশন করি, আমরা এখানে একটা ডাক রেখে দিই। সো তোমরা এখন সবাই পোস্ট টেনশন কী জিনিস মোটামুটি জানো, ব্যাখ্যা করছি আগের দিনে। তো আমরা এরকম ডাক রেখে তার মধ্যে হচ্ছিল টেন্ডন দিয়ে টেনে ধরে রাখি, তারপরে এখানে হচ্ছিল গ্রাউট ম্যাটেরিয়াল কিছু দিয়ে দিই। এইখানে কিছুটা ফ্রিকশনের কারণে তার লস হয়, ঠিক আছে, এটাকে ফ্রিকশনাল লস বলতেছে। তো যেটা এখানে এই স্লাইডটার মূল উদ্দেশ্য বলাটা, সেটা হচ্ছে এই লসগুলো আসলে কিছুটা আবার কানেক্টিভিটিও আছে তাদের মধ্যে। যেমন ইলাস্টিক শর্টেনিং, এটার কারণে তার লস হবে, এটা টোটাল প্রি স্ট্রেস লসের সার্কেল। এই ফ্রিকশনের জন্য লস হবে, অ্যাঙ্করের জন্য লস হবে, তারপর শ্রিঙ্কেজের জন্য লস হবে। তো এই সবগুলো লস হচ্ছে হলো ইন্ডিপেন্ডেন্ট, নিজের মতো হচ্ছে, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, আবার এটার সাথে এটার সম্পর্ক নেই। কিছু ক্রিপ আর স্টিল রিল্যাক্সেশনটা, এইটা আবার ইন্টারডিপেন্ডেন্ট, একটার সাথে আর একটা ডিপেন্ড করে। যেমন শ্রিঙ্কেজ হয়ে যখন তোমার টোটাল প্রি স্ট্রেসিং কিছু লস হয়, মানে কনক্রিট ছোট হয়ে যায়, তখন দেখা যায় যে ক্রিপ হয়, আবার ক্রিপের জন্য হচ্ছে হলো তোমার কিছুটা প্রি স্ট্রেস লস হয়ে যায়। তার মানে এটা হচ্ছে একটা সার্কুলার ওয়েতে ঘুরতেই থাকে, এটা সময়ের সাথে সাথে সবসময় লস হইতেই থাকে। মানে যে কোনো একটা লস হলে সে আবার ফার্দার একটা লস হবে, এরকম আর কি। আবার স্টিল রিল্যাক্সেশন যেটা, এটাও সময়ের সাথে সাথে লস যত বাড়বে রিল্যাক্সেশনটাও তত বাড়তে পারে। তো টোটাল লস হলে আবার রিল্যাক্সেশন হবে, রিল্যাক্সেশন হলে আবার লস হবে, জিনিসটা একটা সাইকেলের মতো চলতে থাকবে। সো এই যে ক্রিপ এবং তোমার স্টিল রিল্যাক্সেশন, এই দুটো আসলে টাইম ডিপেন্ডেন্ট মোস্টলি এবং ইন্টার রিলেটেড। বাকি সব ধরনের লসের উপর ডিপেন্ড করে এটা আরও বেশি লস হয়। তো এই যে লসগুলো, এগুলো জাস্ট তোমাদের জানার জন্য, এগুলো হয়তো পরীক্ষায় ওইভাবে আসবে না। সো এই লসের সার্কেল তোমাদের মুখস্থ করতে হবে না, টেনশন করার কিছু নাই। তো যেটা মেইনলি আমি এখান থেকে বলতে চাচ্ছি সেটা হলো যে প্রি স্ট্রেসিং এর ক্ষেত্রে আমরা প্রি টেনশনিং বা পোস্ট টেনশনিং যাই করি না কেন, আমরা, তোমরা হয়তোবা পরবর্তীতে লিন অ্যান্ড বার্নের বই পড়বা। তো ওনারা যেটা বলতেছে যে অ্যারাউন্ড 25 থেকে 20% এই রেঞ্জের মধ্যে তোমার লসটা হয়। তো এটা আসলে বিশাল একটা জিনিস যে 20% লস। তার মানে তুমি যদি কোনো একটা স্টিলে, ধরো আমি এফএস পরিমাণ প্রি স্ট্রেস দিলাম, তুমি কিন্তু আসলে ইফেক্টিভলি ফুল 100% পাবা না, তুমি পাবা হচ্ছে সে 75 থেকে 80% অফ এফওয়াইপিএস, সরি এফএসপিএস। তার মানে তুমি যে স্ট্রেস দিচ্ছ প্রি স্ট্রেস, তার কিন্তু তুমি 80% আউটপুট পাচ্ছ, তুমি 100% পাচ্ছ না। এই কারণে তুমি যখন ডিজাইন করবা প্রি স্ট্রেসিং এর ক্ষেত্রে খুবই কেয়ারফুল থাকতে হবে, যাতে তুমি স্ট্রেসগুলো যে লস হবে, লসগুলো খুব ভালো মতো ক্যালকুলেট করতে পারো।
আদারওয়াইজ তুমি যেই লোডের জন্য ডিজাইন করতেছো ওই লোড কিন্তু সে নিতে পারবে না। সো প্রি স্ট্রেসিং ইফেক্টিভ, কিন্তু এটা অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। সো প্রি স্ট্রেসিংটা আমাদের নর্মাল আরসিসিতে যেটা হয় যে টেনশন কম্প্রেশন কাপল তৈরি করে সে হচ্ছিল টোটাল মুভমেন্ট নিয়ে দেয়, আমাদের এত টেনশন থাকে না এবং আমরা ডিজাইন স্ট্রেংথ যা ধরি মোটামুটি ওটা পাইলেই হইল। তো এখানে হচ্ছিল স্ট্রেংথ পাওয়ার ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছিল লস কতটুকু হবে এটা আমার আগে থেকে জানতে হবে। তার মানে ডিজাইনের সময় আমাকে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে তোমার হচ্ছিল এই লসগুলো বের করতে হবে। তো এই জিনিসটা হচ্ছিল ইম্পর্টেন্ট আর কি প্রি স্ট্রেসিং এর ক্ষেত্রে। তো আমি যে জিনিসগুলো বললাম এগুলো সব তোমাদের এখানে আমি চেষ্টা করছি অন্য একটা বই থেকে নিয়ে দেওয়ার জন্য, যে ইলাস্টিক শর্টেনিং কী জিনিস বা রিল্যাক্সেশন, তোমার টেন্ডন অর্থ হচ্ছিল স্টিল আর কি, স্টিলের রিল্যাক্সেশন কী জিনিস, বা শ্রিঙ্কেজ অফ কনক্রিট, ক্রিপ অফ কনক্রিট, ফ্রিকশন, অ্যাঙ্করেজ সেটিং, এই সব কিছু আমি জাস্ট এখানে একটা বই থেকে রেফার করে দিয়ে দিছি। তোমরা আসলে এই জিনিসগুলো একটু মাথায় নিবা, এগুলো হয়তো বা পরীক্ষায় যদি আসে তাহলে লিখতে হতে পারে, ঠিক আছে? সেই জিনিসগুলো দেখবা। আচ্ছা, তো আজকে 3:30 বেজে গেছে প্রায়, আমাদের আর একদিন হয়তো বা লাগবে প্রি স্ট্রেসের এই কনসেপ্টটা শেষ করতে, আমরা নেক্সট দিন এটা নিয়ে কথা বলবো একটু। তো ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ।